কেউ যাবে না, ওর ব্যবস্থা আমি করছি। কথাটা বলেই হনহনিয়ে পা বাড়ালো বাইরের দিকে। গাড়ির চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসলো ন্যান্সি। যেই গাড়ি স্টার্ট দেবে তার আগেই হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকলো আফ্রিদ। আফ্রিদকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ন্যান্সির। যান, আমি বিয়ে করব না আপনাকে। কথাটা বলেই তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতর ফেলে দিল আফ্রিদ। নিজের ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল ন্যান্সির ছোটখাটো দেহের উপর। গাল চেপে ধরে হিসিয়ে বলে উঠল, একটু আগে কি বললি? আমি জানোয়ারের বাচ্চা? আমি কুত্তার বাচ্চা? চোখের পাতা কাঁপছে ন্যান্সির, দম নিতেও কষ্ট হচ্ছে তার। বেয়াদব পুরুষ 100টা গালি দিলেও সমস্যা নেই, অথচ ন্যান্সি একটা গালি দিলে তাতেই দোষ। বারে, আপনি গালি দিতে পারেন, তাতে দোষ নেই, আর আমি দিলেই দোষ? মানে আপনার 7 খুন মাপ আর আমার বেলায় ফাঁসি? প্রতি উত্তরে কিছু বলল না আফ্রিদ, আবারও তাকিয়ে আছে ন্যান্সির দিকে। পিনপতন নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, চুপচাপ ভেতরে যাবি আর ভালো মেয়ের মতো কবুল বলবি। কেঁপে ওঠে ন্যান্সি, নাক বোচা করে বলল, ভালো করে বলেন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো আফ্রিদ, আমার জান কি বাচ্চা, চলো কবুলটা বলে দাও। এবারেও নড়ল না ন্যান্সি, পায়ে ধরে ক্ষমা চান, তারপর কবুল বলবো। আফ্রিদের ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে পা ঠেলে গাড়ির গ্লাসের সাথে চেপে ধরে আফ্রিদকে বুকের উপর লম্বালম্বিভাবে পা মেলে দিয়ে বলল, ধরুন পা। আফ্রিদ তাকিয়ে আছে নির্নিমেষ কম্পিত ন্যান্সির দিকে। হাত পা কাঁপছে, তারপরেও কতটা সাহস নিয়ে তার বুকের উপর পা রেখেছে। বাঁকা হাসলো আফ্রিদ। আফ্রিদ পায়ের পাতায় ছোট্ট করে চুমু দিয়ে বলে, মাপ চাই জান, এবার অন্তত আয়। এত সহজে যেতে চায় না সে। মাফিয়া কিংকে বিয়ে করা যায়? দেখুন, চলে যান এখান থেকে, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আর আপনি, আপনাকে বাসি? আর আমি কি আপনাকে ভালোবাসি? যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করব? এতক্ষণে ভেতরের চাপা রাগ ফেটে বেরিয়ে এলো আফ্রিদের। পা সরিয়ে ন্যান্সিকে চেপে ধরে আফ্রিদ, চিবিয়ে চিবিয়ে বলে, সাওয়ার ভালোবাসা লাগবে না আমার, আমার তোকে চাই। ভয়ে কাঁপতে থাকে ন্যান্সি। আয় ঢাই করে আওড়ালো, দেখুন, এভাবে আমার দেহ পাবেন কিন্তু মন কখনোই পাবে না। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ, আপাতত তোর দেহই চাই, মন ধুয়ে কি আমি পানি খাবো? রাখ তোর মন তোর কাছেই। কথাটা বলে গলদেশে শক্ত একটা কামড় বসালো আফ্রিদ। অঝরে কেঁদে ফেলল ন্যান্সি, ব্যথা পাই আমি। বিয়ে করবি কিনা? যদি কবুল না বলিস তাহলে গাড়ি কাঁপবে। গাড়ি কাঁপবে কথাটা শুনে থমকে গেল ন্যান্সি, মস্তিষ্ক কথাটা ধরতে পারল না। মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো আফ্রিদ। সোজা সাপটা কবুল না বললে গাড়ি কাঁপবে, তাও আবার অন্যভাবে। কথাটার অর্থ বুঝতে পেরে চেঁচিয়ে উঠল ন্যান্সি, করব বিয়ে, সরুন আপনি। ভাবলেশীনভাবে সরে গেল আফ্রিদ, নেমে এলো গাড়ি থেকে। ন্যান্সিকে নামতে বলে, স্টপ ইউর ফাকিং ড্রামা অ্যান্ড কাম। হাঁসফাঁস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো ন্যান্সি। পিটপিট চোখ করে বারবার দেখছে আফ্রিদকে। বেয়াদব পুরুষ তার জীবনটা শেষ করে দিল। বর্তমান মাথাটা ঝিমঝিম করছে ন্যান্সি। লম্বা একটা ঘুম দিয়ে অবশ্য উঠে বসলো বিছানায়। নরম তুলতুলে বিছানায় শুয়েছিল সে। পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে। চারিদিকে দৃষ্টি বুলিয়ে দেখতে চেয়েও ব্যর্থ হলো ন্যান্সি। মস্তিষ্ক চাপ প্রয়োগ করতেই মনে পড়ল তার পালানোর কথা। সে বাসর ঘর থেকেই তো পালিয়ে গিয়েছিল আফ্রিদকে ঘুমের ওষুধ খাইয়ে, কিন্তু পরে পরে আফ্রিদ তাকে রাস্তা থেকে ধরে ফেলেছে। আশ্চর্য, এই লোকটা এমন কেন? পালালেও লুকালেও বোধহয় আমাকে ধরে নিয়ে আসবে। রাগে থরথর করে কাঁপছে ন্যান্সির শরীর। কোথায় লোকটা এখন? ভেতরের উত্তেজনা চেপে রাখতে না পেরে উঠে দাঁড়ালো ন্যান্সি। এখনও শরীরে বিয়ের লেহেঙ্গার সাথে ব্লাউজ এবং ভেতরে পরা জিন্স প্যান্টটা রয়েছে তার। তবে ভালো করে চোখ বুলাতেই বুঝতে পারল নেকলেস, হাতের চুড়ি টুড়ি এবং কি দুপাট্টার সাথে সাথে লেহেঙ্গাটাও খুলে পর্যন্ত খুলে রাখা হয়েছে। এগুলো যে বাজে পুরুষটা করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই ন্যান্সির। গায়ে ওড়নাটা টেনে জড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো ন্যান্সি। নৈশব্দে হেঁটে গেল নিচের ড্রয়িং রুমে। আশ্চর্য হচ্ছে ন্যান্সি, উহু, এটা তো এহসান মঞ্জিল নয়, তাহলে এই বাড়িটা কার? কোথায় আছে ন্যান্সি? বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে ন্যান্সির। আফ্রিদ, আফ্রিদ কোথায় আপনি? মাস্টার এহসান, মিস্টার এহসান কোথায় আছেন আপনি? এত হাঁকডাক করে খুঁজেও পেল না আফ্রিদকে। ঘুটঘুটে অন্ধকারে কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না ন্যান্সি। গলা শুকিয়ে আসছে মেয়েটার, এক্ষুনি পানি পান করা প্রয়োজন। আশেপাশে হাতড়ে ফ্রিজের দিকে এগিয়ে গেল ন্যান্সি। ফ্রিজ খোলা মাত্রই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ন্যান্সি। পিছুতে লাগলে সে। কাটা মাথা, হ্যাঁ, শুধু আস্ত এক কাঠা মাথা রাখা আছে ভেতরে।
চোখগুলো কেমন করে তাকিয়ে আছে তার দিকে। হাত পা বরফের ন্যায় জমে আসছে তার। এলোমেলোভাবে দৌড়ে আবারও সিঁড়ির দিকে গেল ন্যান্সি। ভয়ে আতঙ্কে কান্না করে দিয়েছে সে। আফরিদ, আফরিদ চিৎকার করে করে উপরে উঠে এলো। এলোমেলোভাবে দৌড়ে চলছে ন্যান্সি। আচানক পাহাড়ের মতো লম্বাটে লোকটার সাথে ধাক্কা খেলো। এক নজর লোকটার দিকে তাকিয়ে দেখে সেই নীলাভ মণিচোরা। ভয়ে দু হাতে জড়িয়ে ধরে অপ্রিয় বাজে পুরুষকে। আফ্রিদও ওখানে ওখানে মাথা কাটা মাথা। আফ্রিদকে ঠিক এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে ন্যান্সির। লম্বা নখগুলো গেঁথে যাচ্ছে আফ্রিদের পিঠোদেশে। রিল্যাক্স, কিছু হয়নি বান্দি। না, না, আমি দেখেছি ফ্রিজে ওই চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেছি তো। আফ্রিদ দু হাতে টেনে কোলে তুলে নিল ন্যান্সিকে। দু পায়ে আফ্রিদের কোমর জড়িয়ে ধরতে বাধ্য হয় ন্যান্সি। তারপরেও আফ্রিদকে ছাড়তে চায় না সে। আফ্রিদ বেশ আন্দাজ করতে পেরেছে ঠিক কতটা ভয় পেয়েছে সে। ওই মাতারি, আমাকে কন্ট্রোললেস করতে চাইছিস? বারবার নাক টানছে ন্যান্সি, এছাড়া কোনো শব্দই শোনা যাচ্ছে না। ন্যান্সিকে নিয়ে রুমের দিকে হাঁটা দিল আফ্রিদ। অন্য হাতে পকেট থেকে ফোন বের করে ফটাফট টাইপ করলো ঈশানের উদ্দেশ্যে, এক্ষুনি কাতা মাথা ময়দানে নিয়ে যা। রেড সাইলেন্ট ম্যানর এ রয়েছে তারা। আফ্রিদ বাধ্য হয়ে ন্যান্সিকে এখানে নিয়ে এসেছে। বেহুশ ন্যান্সি জেগে ওঠার আগেই তাকে নিয়ে মঞ্জিলে ফিরবে বলে ভেবেছিল আফ্রিদ। কিন্তু তার হলো কই, তার আগেই অ্যাঞ্জেলিনা তো আগেই উঠে ফ্রিজ খুলে ফেলেছে। রুমে এসে ন্যান্সিকে বিছানায় বসাতে চাইলো আফ্রিদ, কিন্তু নামলো না ন্যান্সি। দু পায়ে শক্ত করে জড়িয়ে আছে আফ্রিদের কোমর। মাতারি, নামবি না? গলদেশে লুকানো মুখখানি বের করে আনলো ন্যান্সি। কাঁপছে রমণীর অঙ্গ প্রত্যঙ্গ। অভ্যন্তরে যেন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ন্যান্সি ভেজা স্নিগ্ধ মুখখানি দেখে খই হারায় আফ্রিদ। লালচে গালে বাইট করতে ইচ্ছে করে, বারংবার চিকন নাগের ডগা ফুলে উঠেছে কান্না করার দরুন। মুখের উপর লেপ্টে থাকা মোলায়েম চুলগুলো আঙ্গুলে সরিয়ে দিল আফ্রিদ। জানকি বাচ্চা, ভয় পেয়েছিস? বাচ্চাদের মতো উপর নিচ অবিরাম মাথা দুলায় ন্যান্সি। একগাল হাসলো আফ্রিদ নিজের লম্বা নাকের সাথে ন্যান্সির চিকন ছোট নাকটা ঘষে বলে, তোর ওই লাল লাল গাল দুটোতে একটা চুমু খাই। বোকা বোকা নেত্রে পল্লবে ঝাপটায় ন্যান্সি। অদ্ভুত এক অনুভূতি, অসভ্য বাজে পুরুষ নাকি অনুমতি চাইছে। আফ্রিদ কি আদতে অনুমতি চাওয়ার মানুষ? ন্যান্সির ভাষ্যমতে জানোয়ার সে, জানোয়ার। অনুমতি চাচ্ছি না, আমি তোকে বলছি। কথাটা বলে লালচে আভায় রঙিন গালে দন্ত বসিয়ে দিল আফ্রিদ। চক্ষুদ্বয় খিচিয়ে বুঝিয়ে নিল ন্যান্সি। আঁকড়ে ধরে আফ্রিদের ঘাড় শক্ত হয়ে আসে পেঁচানো পা। একটু ঢিলা হলেই তো পড়ে যাবে। টিমটিমে লাইটের আলোয় বসে আছে নীলাদ্রি। একের পর এক বস্তা আসছে তাদের এহসান ইন্ডাস্ট্রির গোডাউন থেকে। সেগুলোর হিসাব করাই তার কাজ। একটা বস্তাও যদি গায়েব হয় বা এদিক সেদিক হয় তাহলে আফ্রিদ জবাই করে ফেলবে রীতিমতো। এই বস্তাগুলো যেন একটাও না ছেড়ে যেমন এনেছে তেমন ভাবে ভেতরে নিয়ে যা। প্রত্যেকটা কাজের লোক ঠিকঠাকভাবে বস্তাগুলো ভেতরের গোডাউনে নিয়ে যেতে লাগলো। তাদের মধ্যে আলিফ নামে একটা ছেলে হুমড়ি খেয়ে পড়ল বস্তাসহ। ফলস্বরূপ বস্তা থেকে বেরিয়ে এলো এক বস্তা ছোট ছোট অস্ত্র। অস্ত্রগুলো দেখে আঁতকে উঠে ছেলেটা মাটি খামচে ধরে পিছুতে লাগলো। বসা থেকে উঠে আসে নীলাদ্রি, দাঁত কামড়ে বলল, মাদার ফাক ইডিয়েট কোথাকার! এই আতাউর এটাকে কে কাজে রেখেছে, হ্যাঁ? আতাউর দৌড়ে এলো গোডাউনের বাইরে। জি স্যার। নীলাদ্রি তীব্র রাগ নিয়ে আওড়ালো, এই মূর্খকে কাজে নিয়েছিস তুই? তোকে বলেছিলাম তো প্রফেশনালগুলোকে কাজে নিতে। আতাউর যথেষ্ট ভঙ্গিতে এক নজর দেখল আলিফের মুখ পানে। সাপটে এক চর বসিয়ে বলল, এই বলদের বাচ্চা, কাজ করতে পারিস না ঠিকঠাক? আলিফ নত মস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিন গলায় বলল, মাফ করে দেন স্যার, আর ভুল হইব না। নীলাদ্রি পড়ে থাকা অস্ত্রগুলো তুলে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, একটা মালও যদি নষ্ট হতো না তোর, তাহলে শরীরের সব সব রক্ত বের করে ফেলতো আফ্রিদ এহসান। ভেতরে ভেতরে কাঁপছে আলিফ নামক ছেলেটা। মাফ করে দেন স্যার। আতাউর সহসা দুই হাত জোর করে বলল, নতুন ছেলে স্যার, এবারের মতো মাফ করে দেন। নীলাদ্রি বিনা বাক্যবয়ে ধূপধাপ পা ফেলে ভেতরে চলে গেল। আতাউর আলিফের উদ্দেশ্যে বলল, বলদের বাচ্চা, সামলে কাজ করবি তো? বড় স্যারের সামনে এগুলো করলে এতক্ষণি পুঁতে ফেলতো তোকে। কপাল বেয়ে ঘাম জমেছে বিন্দু বিন্দু আলিফের। তাকে তো বলা হয়েছিল এগুলো সবজির বস্তা, কিন্তু এখানে তো সবজির বস্তার ভেতরে অন্য কিছু দেখতে পাচ্ছে সে। খারাপ কিছুতে জড়িয়ে গেছে না তো আবার সে? ভয়ে গলা শুকিয়ে আসছে ছেলেটার।
আতাউর তাড়া দিল। আরিফ চুপচাপ নিজের কাজে চলে যায়। একে একে ট্রাক থেকে সবগুলো বস্তা নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো এখান থেকে পাঠানো হবে রাশিয়া। অর্ধেক মাল যাবে রাশিয়া, বাকিটা যাবে স্পেন। সবটাই করবে আফরিদ এহসান। মাল নিয়ে আসা আর সেগুলোকে ঠিকঠাকভাবে বস্তার ভেতরে ঢুকানোর কাজ নীলাদ্রি আর সাব্বিরের কাজ। আর সেগুলোকে বাইরে পাঠানোর কাজ আফরিদ এহসানের। সাব্বির নেই আজকে, কোথায় জানি গিয়েছে সে। আজকাল এই সাব্বিরের ভাবসাব সুবিধার লাগছে না নীলাদ্রির। টেবিলের উপর থেকে ফোন নিয়ে সাব্বিরের নাম্বারে কল লাগালো। কল ঢুকলেও রিসিভ করার প্রয়োজন বোধ করলো না। এই সাব্বিরটা কি শুরু করেছে আজকাল, ফোন ধরছে না কেন? বিছানায় পা লম্বা করে বসে আছেন ন্যান্সি। এখনো তার ভেতরের ভয় কাটছে না, কাটবেই বা কি করে? সে কাটা মাথা দেখেছে, কিন্তু আফরিদ, সে বারংবার বলছে কিছু নেই। ফার্স্ট এইড বক্স নিয়ে ভেতরে এলো আফরিদ। মুখ ফুলিয়ে ন্যান্সিকে বসে থাকতে দেখে বাঁকা হাসলো। জানকি বাচ্চি, এখনো ভয় পাচ্ছিস? স্যার, মাইয়া মানুষ এত ভীতু কেন? ন্যান্সি রিঞ্জে নিয়ে গলায় বলল, আমি সত্যি দেখেছি, ওখানে ছিল মা। হ্যাঁ, ছিল তোর মাথা। কিছুক্ষণ পরে আমি তোর মাথা কেটে ফ্রিজে রাখবো। তুই আগে থেকে নিজের ভবিষ্যৎ দেখে ফেলেছিস। এহেন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল ন্যান্সি। সবকিছুতে এই লোকটা রিয়ার্কি করা চলবেই চলবে। আফরিদ পরনের স্যুটটা খুলে ছুঁড়ে ফেলল অদূরে। এগিয়ে এসে বসলো ন্যান্সির সামনাসামনি। গালে দাঁতের দাগ স্পষ্ট। এটা আফ্রিদি করেছে ইচ্ছে করে। ধীরে ধীরে ওয়াইন্টমেন্ট লাগিয়ে বলল, দিতে দিতে বলল, তুই এত নরম কেন? একটু চাপ দিলেই ভেতরে ঢুকে যায়। ত্বক এত সফট সফট কেন? আফ্রিদের লুচুগিরি দেখে ভুরুদয় কুঞ্চিত হয়ে গেল ন্যান্সির। ভুলে গেল কিছুক্ষণ আগের কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। আপনি এত লুচু কেন? কথার মাঝখানে সবসময় অশ্লীল কথাগুলো ঢুকিয়ে দেন। খিকখিক করে হেসে উঠল আফ্রিদ। আমি লুচি কারণ তুমি বেশি ভদ্র বান্দি। চুপ ন্যান্সি। কোন দুঃখে সে কথা বলছে এই পুরুষের সাথে? কথা বললেই অশ্লীল কথাবার্তাগুলো টেনে আনে সব সময়। রুমটা আর চোখে এক পলক দেখে নিল ন্যান্সি। মিনমিনে গলায় শুধায়, আমরা কোথায় যাচ্ছি? এটা কার বাড়ি? আর আপনিই বা এখানে কেন? রানী তু ম্যা রাজা, রানী তু ম্যা রাজা। ন্যান্সি আর বুঝতে বাকি নেই এটা আফ্রিদের বাড়ি, কিন্তু তারপরেও শিওর হতে শুধায়, সত্যি কি আপনার বাড়ি? দাঁত কিরমিরিয়ে বলে আফ্রিদ, না, এটা ভাড়া বাড়ি। তোর সাথে বাসর করার জন্য ভাড়া করেছি। বাসর শেষে বিদায় হয়ে যাব। আফ্রিদের অহেতুক কথাগুলো শুনে হাসি আটকাতে পারল না ন্যান্সি। ফিচেল হেসে ফেলল। তাকে হাসতে দেখে নীলাভ মণিওয়ালা চক্ষুদয় তীক্ষ্ণ হয়ে এলো। সহসা উঠে দাঁড়ালো, একটানে ন্যান্সিকে আবারও কোলে তুলে নিল। হিসহিসিয়ে বলল, আমার কথা এত হাসি পায়? মুহূর্তের মধ্যে ঠোঁটের হাসিটা উবে গেল ন্যান্সির। দু হাতে জড়িয়ে ধরে আফ্রিদির গলা। ভিরিক্কি কণ্ঠে বলে, নিচে নামিয়ে দিন আমাকে। এক প্রকার চিবিয়ে চিবিয়ে বলল আফ্রিদ, না, এখন আমি তোকে ওই ভৈতুক ফ্রিজের ভেতর রেখে আসব। আফ্রিদের কথায় ভয়ে আড়ষ্ট হয়ে সর্বাঙ্গ মেয়েটার কাঁপে। দু দাঁড়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, না না, আমি যাব না। কে শোনে কার কথা? আফ্রিদ ঠিকই তাকে নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল। ফ্রিজের কাছাকাছি যাওয়া মাত্র হাত পা ছুটতে লাগলো ন্যান্সি। নামান আমাকে, আমি যাব না ভেতরে। কাটা মাথা আছে, যাব না আমি। আফ্রিদ সহসা গিয়ে একটানে ফ্রিজ খুলে ফেলল। ভয়ের আখিজোড়া আপনা আপনি বুঝে এলো। বান্দিরে, চোখ খুলে দেখ, তোকে ডাকছে। ন্যান্সি পারে না আফ্রিদের বুকের ভেতর ঢুকে যেতে। এতটাই শক্ত করে বুকে লেপ্টে গেছে সে। প্লিজ প্লিজ বন্ধ করুন, ভয় লাগছে আমার। আফ্রিদ সুযোগটা যেন কাজে লাগালো। দু হাতে শক্ত করে ধরে ন্যান্সির পিঠ। ভিতরে অন্তবাসের এক টুকরো কাপড় যেন ছিঁড়ে আসতে চায় তার হাতে। নেশাতুর কণ্ঠে বলে, মাতারি, চোখ খোল, নয়তো আমি অঘটন ঘটিয়ে ফেলব। কম্পিত ন্যান্সি ধীরে ধীরে চোখ মেলে তাকালো আফ্রিদের চোখের দিকে। নীলাভ মণিজোড়ার দৃষ্টি মেলে তার। ধুকপুক ধুকপুক করছে বুকের ভেতর। কণ্ঠনালী কাঁপছে তার। আফ্রিদ ইশারা করে বলে, তাকা না পিছনে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো ন্যান্সি। তার মোলায়েম চুলগুলো ছুঁয়ে যায় আফ্রিদের মুখশ্রী। ন্যান্সি আশ্চর্য হলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আসছে সে। মস্তিষ্ক যেন খালি খালি লাগছে। এটা কি করে সম্ভব? এখানে তো আমি অন্য কিছু দেখেছিলাম। আফ্রিদ, আমি সত্যি দেখেছি এখানে কিছু ছিল। প্রত্যুত্তরে আফ্রিদ কোনো সাড়া শব্দ না পেয়ে আবারও তার দিকে ফিরে তাকালো। সহসা তার ওষ্ঠ যুগল আয়ত্তে নিয়ে নিল আফ্রিদ। সর্বাঙ্গ কেঁপে উঠল ন্যান্সির। নিশ্চুপ তীব্র আবেগের এক গহীনে ডুবে আছে দুজনের শরীর। আফ্রিদের বাহুতে আবদ্ধ ন্যান্সি যেন শ্বাস নিতে ভুলে গেছে। দুপায়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আফ্রিদের কোমর। আর আফ্রিদ ধীর পদক্ষেপে সোফার দিকে এগিয়ে চলেছে।
হাতে তার উরুর নরম মাংসে গেঁথে আছে আফ্রিদের আঙ্গুল, যেন নিজের দখলে সবটা নিতে চায়। ন্যান্সির ঠোঁটে চেপে ধরে আছে আফ্রিদ, অনন্ত চুম্বন যেখানে প্রতিটি স্পর্শে আফ্রিদ যেন তার ভেতরের সমস্ত উষ্ণতা টেনে নিচ্ছে নিজের কাছে। শ্বাস প্রশ্বাস গুলিয়ে যাচ্ছে ন্যান্সির, অথচ সে জানে এই বাঁধন থেকে নিজেকে ছাড়ানো অসম্ভব। সোফার কিনারায় এসে আফ্রিদ ঝুঁকে পড়ে ন্যান্সিকে নিয়ে বসে পড়ল। ঠোঁট থেকে সরল গলদেশে, আর সেখানেই দাঁতে দাঁত আলতো কিন্তু তীব্রভাবে এঁকে দিল ক্ষত। ন্যান্সি আবেশে কিছুটা মুক্তি পেয়ে লম্বা গভীর শ্বাস টানল, কিন্তু তার শরীরে এখনো কাঁপছে, ভিতরে যেন এক বন্যা বইছে। অভ্যন্তরে ঝড় উঠেছে, হৃৎপিণ্ডটা এই বুঝি ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। অবশেষে কাপা হাত বাড়িয়ে খামচে ধরল আফ্রিদের কোঁকড়ানো ঢেউ খেলানো চুল। কণ্ঠ ভাঙা অনুনয়ের মতো স্বরে ফিসফিস করে বলল, আফ্রিদ থামুন প্লিজ, সরুন। কিন্তু আফ্রিদ কি কখনো কারো বারণ শুনেছে? ঠোঁটে এক তীক্ষ্ণ উষ্ণ হাসি খেলে গেল। হুস ব্রান্তি, জাস্ট কিপড স্কাইং মাই ব্যাক। ন্যান্সি নির্বাক, কাকে কি বলবে? সে তো উল্টোটা বলছে। কি বললো এখন? পিঠে আঁচড় কাটতে? অসভ্য অশ্লীল লোক একটা। ন্যান্সি সহসা আফ্রিদের ঘাড়ে কামড় ধরে। ব্যথা অনুভব করলো আফ্রিদ, সয়ে নিল সবটা। মুখ তুলে তাকায় ন্যান্সির স্নিগ্ধ মুখপানে, হিসিয়ে বলে, মাই পার্সোনাল পিন নাহা ফিশ। উফ, আই লাইক ইট। আফ্রিদ আরো ঘনিষ্ঠ হতে চায় ন্যান্সির উপর, নিজের পৌরষ্ট আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তার পূর্বেই ফোন হাতে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে এলো ঈশান। বস, আপনার বাকি দৃশ্য দেখতে পারল না ঈশান। তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ালো, দুই হাতের চোখ চেপে। বসে থাকা ন্যান্সি আফ্রিদকে এক ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে ছুট লাগালো। পেছন দিকে তাকানোর চেষ্টাটুকু করলো না। রাগে ফুঁসতে ফুঁসতে কুশনগুলো ছুটতে লাগলো আফ্রিদ, পায়ের জুতো খুলে ছুড়ে দিল ঈশানের দিকে। জাউরার জাউরা, আমার বাসরে তোর হাত বা হাত ঢুকানোর অভ্যাস হয়ে গেছে তাই না? তোরে আজকে আমি খাইছি, তুই তারা। ঈশানকে আর পায় কে, ফোন ফেলে দৌড় লাগালো সামনের দিকে। বস, আমি কিছু করিনি বস, সরি। বড় বড় পা ফেলে দৌড়াচ্ছে আফ্রিদ। ঈশানকে আজকে কেটে পিস পিস করে পীরনাহা ফিসকে দিয়ে খাওয়াবে, ছাড়বে না একদম। আগামী 1 সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না বাল, না হলে তুই গেলি। ঈশান ছুটতে ছুটতে বলল, 1 সপ্তাহ না বস, আগামী 2 সপ্তাহ আমাকে দেখবেন না। রাগে ফুঁসতে ফুঁসতে গেটের কাছে দাঁড়ালো আফ্রিদ। ঈশান সেই যে দৌড় লাগিয়েছে, আর থামার নাম নেই তার। বাল বাল বাল, আমার বিয়ে করা বউরে ছুঁইলেই পৃথিবীর সবার চুলকানি হয়। শাওয়ার নাতিগুলো জবাই করতে মন চায়। ফোনের টুংটাং শব্দ হতেই তা রিসিভ করলো মাইমুনা আহসান। পরিচিত নাম্বারটা দেখে ওষ্ঠকোণে হাসি খেলে গেল ওনার। হ্যাঁ বলো, হাউ আর ইউ? অপর প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, আই এম ফাইন বেবি, হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। কিন্তু এতদিন পর কি করে মনে পড়লো? লোকটা বোধহয় খানিকটা ব্যঙ্গ করে বলল, আই রিমেম্বার ইউ এভরি সিঙ্গেল ডে। একপাশে হাসলো মাইমুনা হাসান। ওকে ওকে। আফ্রিদ কোথায়? আফ্রিদ কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে, কথা বলে নিও। লোকটা ভাবুক হলো, তার ভাবান্তর বোঝা বড় কঠিন। ওকে। আফ্রিদকে বলো কল করতে। ওকে। মাইমুনা এহসান ফোন রাখতেই দেখতে পেলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে কল্পনা। কি হয়েছে কল্পনা? এভাবে উকিঝুঁকি দিচ্ছ কেন? কল্পনা একগাল হেসে বলল, আসলে মম, আমি বলতে এসেছি যে ভাসুরজি চলে এসেছে। মাইমুনা এহসান দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা তার হাতের বাইরে বেরিয়ে গেছে। আর বললেও ভুল হবে, কারণ কবেই সেবা হাতের মুঠোয় ছিল। আলগোছে ন্যান্সিকে কোলে তুলে ধীরে ধীরে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো আফরিদ। গভীর ঘুমে তলিয়ে আছে ন্যান্সি, পাচা কোলে তুলে নিয়ে আসছে তাকে। ভাবির কি হয়েছে ভাইয়া? ফাহমিদার কথায় ওষ্ঠ পাকালো আফরিদ। কিছু হয়নি, ঘুমোচ্ছে। আফরিদ আর কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, আগামী 1 ঘন্টা রুমে যেন কেউ না আসে। ঠোঁট টিপে হেসে ফেলল ফাহমিদা, মুখ বাঁকালো কল্পনা। কত ন্যাকামি যে দেখতে হবে তাকে। মাইমুনা আহসান থম মেরে দাঁড়িয়ে আছেন, কিছু বলতে পারলেন না আফ্রিদিকে। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে সবে, সার্ভেন্টগুলো সবাই সাজিয়ে দিয়েছে। নীলাদ্রি, সাব্বির, কল্পনা, ফাহমিদা এবং মাইমুনা আহসান সবাই একত্রে খেতে বসেছেন। নীলাদ্রি মায়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া কোথায় মা? ইদানিং ভাইয়ার কোনো কিছুরই ঠিক নেই, সব কিছুতেই কেমন হেয়ালিপনা। চাপা দীর্ঘশ্বাস ফেললেন মাইমুনা আহসান। 2 দিন যেতে দাও, তারপর সব চলে যাবে। কদিন আর থাকবে এই বউ বউ পাগলামি, আমিও দেখব। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। চুলগুলোকে সুন্দর করে একত্র করে ক্লিপ দিয়ে আটকে দিল। লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে নিচে চলে গেল।
আফ্রিদ সে চেয়ে চেয়ে দেখছে ন্যান্সিকে। অবাধ্য চুলগুলো প্রচণ্ড বিরক্ত করে, ফলে চুপ ক্লিপ মেরে রেখেছে সে। ওই মাতারি, তুই গোসল করিসনি? চুল শুকনো কেন? ছি ছি ছি, সবাই কি ভাববে? সবাই তো ভাববে আমাদের মধ্যে ইয়ে হয়নি। আমার পুরুষত্বের উপর আঙ্গুল উঠবে, রীতিমতো বেইজ্জতি করে দিবে। নো নো আফ্রিদ এহসান, এটা কিছুতেই মেনে নেবে না। চলো জানকি বাচ্চি, আমি তোমাকে গোসল করিয়ে দিই। এহেন কথায় থতমত মুখ বাঁকিয়ে বলল, ঠিকই বলবে। আমি হলে কক আকার কাপড় উপর কাপুরুষ। রাগলো আফ্রিদ এহসান, তোদের মাইয়া জাতিরে কখনো বিশ্বাস করা উচিত নয়। পুরুষ জাতির জন্য মৃত্যু তোরা। কবুল বললে জামাই বানিয়ে মারছোস, আর ভালোবাসলে রিজেক্ট করে দেওয়ানা বানিয়ে মারছো। দাঁতে দাঁত পেশে ন্যান্সি অসন্তুষ্ট গলায় বলল, তাহলে বিয়ে করেছেন কেন? কাপুরুষ? ঠোঁট কামড়ে হাসে আফ্রিদ, তুমি চাইলে প্রমাণ দিতে পারি আমি কাপুরুষ নাকি মহাপুরুষ। কথা শেষে চোখ টিপে আফ্রিদ মুখ ভেঙচি কাটল ন্যান্সি। বেয়াদব পুরুষ, আপনার মুখে টেপ লাগিয়ে দেব আমি। আফ্রিদ গা ছাড়া ভাব নিয়ে কাছাকাছি এসেই গালে কামড় ধরে ন্যান্সির। ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করে উঠল ন্যান্সি, বাজে পুরুষ, ছাড়ুন বলছি। সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল আফ্রিদ। ভুবন ভুলানো হাসি নিয়ে বলল, মেরি লাল লাল গালো আলি, লাল গাল আরো লাল করে দিতে ইচ্ছে করছে। আসো বান্দি, আরো একটা চুমু খাই। নাক ছিটকালো ন্যান্সি, বিরক্তিকর ভাবে বলল, এটা চুমু ছিল? আপনি কামড়ে দিয়েছেন গালে, ব্যথা পাচ্ছি আমি। দাঁত দেখালো আফ্রিদ। কাবার থেকে কটন ক্লোজার শার্ট আর স্ট্রেট কাট জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। ন্যান্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়াদব পুরুষের কাণ্ড কারখানা দেখছে। কিছুক্ষণ পরে ওড়নাটা ভালো করে একপাশে ফেলে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আচমকা ওয়াশরুম থেকে আফ্রিদের গলা শুনতে পেল, ওই মাতারি, টাওয়াল দিয়ে যা তাড়াতাড়ি। ভুরু পাকালো ন্যান্সি, টাওয়াল নিতেই ভুলে গেছে। গলা উঁচিয়ে শুধায়, কি আশ্চর্য, আপনি তো সবে গেলেন, বেরিয়ে এসে নিজের টাওয়াল নিজেই নিয়ে যান। আফ্রিদ বিরক্ত গলায় বলল, দিবি কিনা, না হলে আমি কিন্তু বাইরে চলে আসব। থতমত খেয়ে গেল ন্যান্সি, বিস্মিত কণ্ঠে বলল, নির্লজ্জ লোক কোথাকার। মনে মনে বকা দিতে দিতে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে গেল ন্যান্সি। দরজা খুলুন, এই যে টাওয়াল। আফ্রিদ খট করে ওয়াশরুমের দরজা খুলে দিল। ন্যান্সি হাত বাড়িয়ে টাওয়ালটা বাড়িয়ে দিল। আশ্চর্যের বিষয়, আফ্রিদ টাওয়াল নেওয়ার বদলে তার হাত টেনে নিল। হ্যাচকা টানে ভেতরে নিয়ে এলো। হকচকিয়ে গেল ন্যান্সি, কি করছেন? ছাড়ুন আমায়, আরে। আফ্রিদ শুনল না। বিলাসবহুল ওয়াশরুমে টেনে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়া পেতেই ধরফরিয়ে ওঠে মেয়েটা। ঠান্ডা, সরুন বেহায়া পুরুষ। আফ্রিদ তো সরলই না, উল্টো চেপে ধরে ভিজিয়ে ফেলল ন্যান্সিকে। কাঁপছে রমণী। উফ, বান্দি জানকি বাচ্চা, এখন ফিল আসছে বিয়ে করে বাসর করার পর একসাথে শাওয়ার নেওয়ার। আফ্রিদের কথায় সিটকে দূরে সরে গেল ন্যান্সি। অসভ্য অশ্লীল লোক, আমাকে ভিজিয়ে দিয়েছে। আমার চুলগুলো ভিজে গেল। এখন এই ভেজা চুলে কতক্ষণ আমি শুকাবো আমি, হ্যাঁ? পেট চেপে হেসে ফেলল আফ্রিদ। ছি ছি বউ, তোমার প্রতিবেশী মা কি তোমাকে একটুও শেখায়নি স্বামীর সাথে গোসল করলে মহব্বত বাড়ে? দাঁত কিরমির করে বলে উঠল ন্যান্সি, আপনার মাথায় বাড়ি মহব্বত নাকি ছাই? আফ্রিদ নিশ্চুপ। ভেজা ঠোঁট জোড়া জিভের ডগায় দ্বারা আবারও ভেজায়। তার ঘোর লাগা চাহনিতে অস্বস্তিতে পড়ে গেল ন্যান্সি। নিজেকে দেখে লজ্জায় আড়ষ্ট হলো বোধহয়। শরীরের সাথে জামাটা একদম ভিজে লেপ্টে আছে। সহসা ভেজা চুলগুলো দুভাগে সামনে নিয়ে এলো। নিজেকে ঢেকে নেওয়ার ক্ষীণ প্রয়াস মাত্র। ঘাড় বাঁকালো আফ্রিদ। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। তার এমনতর কাণ্ডে কিঞ্চিত বিব্রত বোধ করছে ন্যান্সি। এই মুহূর্তে সরে যাওয়া উচিত। মাতারি রে, এ কি দেখালি, এখন কি করব? আফ্রিদকে এগোতে দেখে পিছুতে লাগলো ন্যান্সি। দেখুন, দেখা। আরেক দফা ভরকালো ন্যান্সি। কথায় কথায় অশ্লীল কথা বলে এই উত্তেজনার ব্যাটা। প্রত্যেকটা কথা ডাবল মিনিং বের করে। একদম কাছে আসবেন না, নয়তো চিৎকার করব বলছি। তাহলে তো আরেকটু কাছে আসা দরকার বান্দি। 7 বারই শোনা উচিত তোমার চিৎকার। তবেই তো বলবে সবাই আফ্রিদ এহসান মহাপুরুষ। চোখ দুটো খিচিয়ে বুঝিয়ে নিল ন্যান্সি। দাঁতে দাঁত পিষে বলে, যেতে দিন আমাকে, ধরে কই রেখেছি, যা যা। চট করে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ন্যান্সি। পরক্ষণই নিজেকে শূন্য অনুভব করলো। কোমর পেঁচিয়ে উঁচু করে ধরে আফ্রিদ হাসকি টুনে বলে, ভিটামিন প্রয়োজন ইমিডিয়েটলি। ন্যান্সি এক বুক ভয় নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, মানে? মানে তুই আর আমি, তুই দেখবি আমি দেখব, আমি দেখাবো তুই দেখবি, এরপর?
বাকি কথাটুকু গিলে নিল আফ্রিদ। কাঁধে দাঁত বসিয়ে দিল ন্যান্সির। চোখ বুজে সহ্য করছে আফ্রিদ ফিসফিসিয়ে বলল, মাই ডিয়ার পার্সোনাল মিরহানা ফিশ, আই লাইক ইট বান্দি। তোকে নিয়ে গর্ব করতে করতে কবে জানি গর্ভবতী হয়ে যায়। চোয়াল ঝুলে এলো ন্যান্সির। না, হ্যাঁ। কলেজে গিয়েছে ফাহমিদা, কিছুক্ষণ পরেই ফিরবে। বাড়িতে আপাতত কেউ নেই। মাইমুনা এহসান এই সময়ে বাড়িতে থাকেন না, কোথাও একটা বেরিয়েছেন। বর্তমানে সাব্বির আর কল্পনা রয়েছে বাড়িতে। কল্পনা আর সাব্বিরের উড়াধুরা ডান্স করছে গানে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অবাক হলো ন্যান্সি। এটা যে দেবর আর ভাবি হয় বোঝাই যায় না। সবগুলোর মাথার কেমন তার ছেঁড়া লাগে তার নিকট। ওই তো বড় ভাবি এসে গেছে। কল্পনা সিঁড়ির দিকে তাকালো। ন্যান্সি নিচে আসছে। নামতে নামতেই শুধ হয়, কি ব্যাপার সাব্বির ভাইয়া, আপনাকে খুশি লাগছে ভীষণ? হ্যাঁ, আসলে আজকে ট্রাক। বাকিটার কথাটুকু টুক করে গিলে ফেললো সাব্বির। ভুলবশত কি বলতে যাচ্ছিল সে? এক্ষুনি তো কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। কল্পনা চোখ পাকিয়ে তাকালো সাব্বিরের দিকে। সন্দিহান দৃষ্টিতে তাকালো ন্যান্সি। কি এমন বলতে যাচ্ছে সাব্বির যেটা মাঝপথে থামিয়ে দিল তাকে? ট্রাক? কিসের ট্রাক? সাব্বির ন্যান্সির প্রশ্নে বিব্রত হলো। ওষ্ঠে মেকি হাসি টেনে আওড়ালো, আরে ট্রাক আবার কি? আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম তোমাদের বিয়ের রিসেপশনের তো আজ রাতে। কিছুক্ষণ পর ডেকোরেশনের লোকজন চলে আসবে। তাদের জিনিসপত্র ললে নিয়ে চলে আসবে। সাব্বির কি মিথ্যা বলল? কেন জানি ন্যান্সির মনে হচ্ছে মিথ্যা বলেছে ছেলেটা। আচানক কোলের উপর ঝাঁপিয়ে কিছু একটা পড়তেই ধপাস করে সিঁড়ির ধাপে বসে পড়ল ন্যান্সি। অপূর্ব সুন্দর সাদা রঙের লম্বা লোমওয়ালা বিড়াল দেখা যাচ্ছে তার নীল সমুদ্রের মতো গভীর ও ঝকঝকে চোখ দুটো যেন চারপাশে আলো টেনে নিচ্ছে। কান দুটো গোলাপি আভাযুক্ত, ভেতরের সূক্ষ্ম লোমগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। পিটপিট চোখ করে তাকাচ্ছে ন্যান্সির দিকে। ন্যান্সি চমকালো। এর চোখ দুটো একদম আফ্রিদির মতো নীলাভ মণি। হুর বান্দি, একটা বিড়াল সামলাতে পারিস না? কোলে উঠতে এমনি পড়ে গেলি, তাহলে আমার 3 কেজি ওজনের বাচ্চাটাকে কেমনে সামলাবি? আফ্রিদির অহেতুক কথার মানে খুঁজতে গেলে বেহুশ হয়ে যাবে ন্যান্সি। এটা কার বিড়াল? এটা আমার ছেলে কাইটান। আফ্রিদের কথায় চোখ ছোট হয়ে এলো ন্যান্সির। ব্যঙ্গ করে বলল, আমি জানতাম আপনার বড় কোনো সমস্যা আছে, তাই তো শেষমেশ বিড়ালের সাথে পরকীয়া করে বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছেন। রীতিমতো আফ্রিদ যেন আকাশ থেকে পড়ল। ন্যান্সির কথায় ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল সাব্বির। ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে কল্পনার। এই মেয়ে বলে কি, বিড়ালের সঙ্গে পরকীয়া করা যায়? তেড়ে গেল ন্যান্সির দিকে আফ্রিদ। আবে মাঙ্গের নাতি, আমি কোন দুঃখে বিড়ালের সাথে পরকীয়া করতে যাব? ন্যান্সি ঠোঁট ফুলিয়ে বলল, সেটা আপনিই জানেন। আপনার সিস্টেমে বড়সড় গন্ডগোল আছে। না হলে বিড়ালের সঙ্গে পরকীয়া করে শেষমেশ বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছেন। আফ্রিদ ক্ষিপ্ত হলো। চুল খামচে ধরে ন্যান্সির। কোন দুঃখে তোর মনে হলো এটা আমার জন্ম দেওয়া বিড়াল? ন্যান্সি নির্বিকার কণ্ঠে বলল, আপনার চোখ আর ওর চোখ সেম সেম, নীলাভ মণি। ভ্যাবাচাকা খেয়ে গেল আফ্রিদ। শালি মাতারি, তোর জন্য বিড়াল নিয়ে এসেছি আর এখন ন্যাকামি করিস? পরকীয়া করলেও আমি তোর সাথেই করব, আর তোর সাথেই বাচ্চা জন্ম দেব। লজ্জায় নাক ছিটকালো ন্যান্সি। চোখ টিপে আফ্রিদ বিড়ালটাকে কোলে তুলে নিল ন্যান্সি। আদুরে আদুরে দেখতে ভীষণ মিষ্টি, একদম নরম তুলতুলে, আমার বিড়াল বাবু। আবারও তেতে উঠল আফ্রিদ খ্যাক করে। থাপড়াতে থাপড়াতে সব কটা দাঁত ফেলে দেব বান্দি। আমার সিস্টেমে সমস্যা নেই যে শেষমেশ বিড়ালের বাপ হব। একদম বাবু বলবি না। ন্যান্সি ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে যেতে লাগলো। মাঝপথে থেমে বলল, বিড়ালের বাপ। আর পায় কে ন্যান্সিকে। কাইটাইনকে নিয়ে দৌড়ে উপরে চলে গেল। সাব্বির হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। ভাইয়া শেষমেশ তুমি বিড়ালের সাথে পরকীয়া করলে? দাঁতে দাঁত পিষে অগ্নিদৃষ্টিতে তাকালো আফ্রিদ। সাব্বিরের বাচ্চা চলবে ইনশাআল্লাহ।